ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে, আর এমত অবস্থায় একজন ব্রাজিল ভক্ত হিসেবে আপনি দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তিত। নাম্বার ওয়ান, কেমন স্কোয়াড হবে, কার্লো আনচেলত্তি কাকে শুরুর একাদশে রাখবেন, কেমন অ্যাটাকিং লাইন আপ হবে, কেমন মিডফিল্ড হবে, কেমন ডিফেন্স হবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি চিন্তিত। আর একটা চিন্তার যে কারণ সেটা হলো খেলাটা তো হবে, কিন্তু দেখবেন কিভাবে। যদি এই বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনার ওই চিন্তাটাকে একটু দূর করে দিতে চাই। আপনি আপনার সেলফোনটা উঁচু করবেন এবং সেই সাথে আপনি চলে যাবেন প্লে স্টোরে, গিয়ে লিখবেন ম্যাচ লাইন স্কোর। লেখার পরে যে অ্যাপটা পাবেন, অর্থাৎ এই অ্যাপটা ডাউনলোড করবেন, ইনস্টল করার পরে আপনি যখন ভেতরে প্রবেশ করার পর আপনি সেখানে ব্রাজিল এবং ফ্রান্সের খেলাটা দেখতে পারবেন। তাই দেরি না করে এখনই অবশ্যই ডাউনলোড করে নিন। আর যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আপনার আর খুব বেশি কষ্ট করতে হবে না। এখন ম্যাচ নিয়ে যদি আলোচনা করতে চাই, সবার আগে আপনাকে একটু বলে দিতে চাই ফ্রান্সকে আসলে দুর্বল ভাবার একেবারে সুযোগ নাই। কারণ ফ্রান্সের যে স্কোয়াড, এই স্কোয়াড দেখে যে কেউ মোটামুটি একটু ঢোক গেলবে এরকম একটা স্কোয়াড নিয়ে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচটাকে আপনি যেভাবেই দেখুন না কেন, আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের জন্য মনে করছি এটা একটা আশীর্বাদের মতো ম্যাচ। মানে এরকম একটা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আপনি আপনার ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে, অর্থাৎ মানে টিমের মেইন কিছু সদস্যদেরকে ছাড়া আপনি যখন মাঠে নামতে যাচ্ছেন তখন আপনাকে পরীক্ষাটা দিতে হবে অনেক কঠিনভাবে, এবং সেই পরীক্ষায় কিভাবে সামাল দেন কার্লো আনচেলত্তি সেটাই তো দেখার বিষয়। আজকে কার্লো আনচেলত্তি অবশ্য বলেই দিয়েছেন যে তার ডিফেন্স লাইনটা কেমন হবে। ডগলাস সান্তোস থাকবেন, ব্রেমার থাকবেন, লিও পেরেইরা থাকবেন এবং ওয়েসলে থাকবেন। এই ধরনের যে নামগুলো তিনি বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে কার্লো আনচেলত্তিকে বেশ ভালো একটা পরীক্ষা দিতে হবে। চারজন মিডফিল্ড আপনি যখন পেয়ে যাবেন তারপরে আসলে আপনি চিন্তাটা করবেন এই জায়গায় মিডফিল্ড কি তিনজন নাকি দুজন। তো স্বাভাবিকভাবে আমরা যদি প্রেডিকশন করি যে মিডফিল্ড যদি দুজন রাখে তাহলে আমি ব্যক্তিগতভাবে রাখবো ক্যাসিমিরোকে এবং আন্দ্রে সান্তোসকে। এই দুজনকে আসলে আমি মিডফিল্ডে দেখতে চাই। যদি কার্লো আনচেলত্তি রাখেন তাহলে মোটেও খারাপ হবে বলে মনে করি না। এছাড়া কার্লো আনচেলত্তি আর একটা মেসেজ ক্লিয়ারলি দিয়েছেন, সেটা হলো যে তিনি ফ্রান্সের বিপক্ষে চারজন অ্যাটাকিং লাইন আপে রাখবেন। এবার প্রশ্নটা আসছে যে ভিনিসিয়াস, রাফিনহা এই দুজন থাকবে। দুজনকে যদি আপনি লেফট এবং রাইট সাইড দিয়ে খেলান তাহলে দুজন সেন্টার ফরওয়ার্ড তো লাগে, তো সেখানে আপনি ম্যাথিউস কুনহাকেও রাখতে পারেন, একই সাথে আপনি রাখতে পারেন ইগোর থিয়াগোকে। আমি ব্যক্তিগতভাবে ইগোর থিয়াগোকে পছন্দ করব। আপনি সেখানে পেদ্রোকেও পছন্দ করতে পারেন কিংবা আপনি এন্দ্রিককেও পছন্দ করতে পারেন, এটা টোটালি আপনার। কিন্তু মোস্ট প্রবাবলি একাদশটা আসলে এরকমই হচ্ছে। এর থেকে বেশি কিছু প্রত্যাশা করাটাও বোধহয় শুরুর একাদশটা এইভাবে শুরুর একাদশে এর থেকে বেশি কিছু পরিবর্তন হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। হতেও পারে, কারণ কার্লো আনচেলত্তি ডিসাইড করবেন। কিন্তু এই ম্যাচটায় সব থেকে বেশি ফোকাস জোনটা থাকবে কোন জায়গাটায় জানেন? মিডিয়ার থ্রুতে আমরা আসলে যে বিষয়গুলো জানতে পাচ্ছি তা হলো যে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে মোটামুটি একটা নির্ভরশীল একটা দল করতে যাচ্ছে, যেই দলটার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হবে। এটাকে আসলে আমি প্রাথমিক অবস্থায় দোষের মনে করি না, তার কারণ এই ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েই তো কার্লো আনচেলত্তি সফল হয়েছিলেন রিয়াল মাদ্রিদে, অর্থাৎ সেকেন্ড টাইমে যখন তিনি দায়িত্বটা নিলেন। ওই জায়গায় ভিনিসিয়াসের সাথে আরও যারা ছিল রিয়াল মাদ্রিদে, ব্রাজিলে কি আসলে সেরকম কেউ আছে? দেখুন, কেউ থাকুক আর না থাকুক, ম্যাথিউস কুনহা যেহেতু আছে আপনি ভালো একটা সাপোর্ট ভিনিসিয়াসকে দিতে পারবেন। রাফিনহা দিয়াজ যেহেতু আছে আপনি ভালো একটা সাপোর্ট দিতে পারবেন। ফ্রান্সের দুর্দান্ত স্কোয়াড, আবারও বলি ফ্রান্সের দুর্দান্ত স্কোয়াড, এই স্কোয়াডের বিপক্ষে ভঙ্গুর ব্রাজিলও যদি হয় তাও আপনি এই খেলাটা এনজয় করবেন। গোল আপনি যে কটা খান, গোল যদি আপনাকে দেয় 3-4টাও যদি দিয়ে দেয়, আপনি এই ম্যাচটাকে আশীর্বাদের মতো নেবেন, এভাবে যে এই পরীক্ষাটা আসলে এই মুহূর্তে দরকার ছিল। বড় ধরনের একটা হারের পর আপনি মনে রাখবেন সেই দলটা আবার নতুন করে রিবিল্ড করার চেষ্টা করে এবং নিজেদের ভেতরে জয়ের ক্ষুধাটা তৈরি করে। ভালো করে মনে রাখবেন, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলি যে এই ম্যাচটা ব্রাজিলের জন্য অনেক চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জটাকে কার্লো আনচেলত্তি কীভাবে উতরান, কীভাবে সামাল দেন, সেটা আসলেই পরীক্ষা করা দরকার। এবং সেই পরীক্ষাটা যেহেতু করতে পারছেন, এটা আসলে ব্রাজিলের জন্য একটা আশীর্বাদই হবে। আরও একটা বিষয়,
আপনি ভালো করে মার্ক করবেন বা আপনি এই মুহূর্তে ভেবে চিন্তে রেখেছেন যে ফ্রান্সের যে স্কোয়াড, এই স্কোয়াডের সামনে ব্রাজিল দাঁড়াতে পারবে, তো ভাই এই প্রশ্নটা কইরেনই না, দাঁড়াতে হবে, যে অবস্থায় থাকুক না কেন দাঁড়াতে হবে। সেম এই জিনিসটা যদি বিশ্বকাপের আসরে হতো তাহলে আপনি কি করতেন? আপনি তো জানেন না যে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হবে কিনা, আপনি তো এই মুহূর্তে বলতে পারছেন না। তার মানে হলো যে এরকম একটা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আপনি যখন ভাঙাচোরা একটা দল নিয়ে দাঁড়াবেন বা আপনি যখন ব্যাকফুটে থেকে দাঁড়াবেন, তখন আপনাকে পরীক্ষাটা দেওয়াটা অনেকটা মানে শক্ত হবে বা আপনি আরও ভালো করে পরীক্ষাটা দিতে পারবেন। এই পরীক্ষার ব্যাচটায় কার্লো আনচেলত্তিকে টপ রেটেড কিছু একটা কাজ করতে হবে এবং সেটা আশা করা যায় তিনি করবেন। তার কারণ যে ব্রাজিল নামটার সাথে কার্লো আনচেলত্তি যুক্ত হওয়ার পরে একটা আস্থা আপনি আমি সবাই রাখতে পারি, এই লোকটা হেরে গেলেও এই লোকটা এমন কিছু আপনাকে দেবে, এমন কিছু উপহার দেবে যা দিয়ে আপনি পরবর্তীতে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন যে এই লোকটা ব্রাজিল দলকে কিছু একটা এনে দিয়েছে। কি দেবেন কি দেবেন না সেটা অনেক পরে যখন দেবেন তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। তবে এই মুহূর্তে ব্রাজিল দলে কার্লো আনচেলত্তির চেয়ে বিশ্বাস করার মতন আপাতত আর কেউ নাই, সো তাকে বিশ্বাস করতে হবে। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।